আমরা এই অঙ্কটাই আবারও যদি পাই পদ্ধতি করতে চাই তাহলে পরিবর্তনের আলোকে মানদণ্ড নিরূপণ করার প্রক্রিয়াটা জাস্ট আমরা একটু শিখব। আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাই আমরা বলেছিলাম যে একটা সমস্যাকে তিনটা ভাবে নিরূপণ করা যায়। আমরা প্রান্তিক দেখেছি, আমরা গতদিনে টি পদ্ধতি দেখেছি, আজকে দেখবো হচ্ছে পাই পদ্ধতি। তাহলে পদ্ধতিটা কেমন? পরিবহন লাইনের মোট রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স, এই যে পদ্ধতিগত পরিবর্তন এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। মোট রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সের দুই প্রান্তে, অর্থাৎ একটি প্রান্ত হচ্ছে লোড প্রান্ত আরেকটি হচ্ছে প্রেরণ প্রান্ত, এই দুই প্রান্তে মোট অ্যাডমিটেন্সের সমান দুই ভাগ করি। এখানে কিন্তু ভাগের বিষয়টা খেয়াল করো, কি বলছি আমি? টিতে ছিল রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সের সমান দুই ভাগ, আর পাইতে সে হচ্ছে কি অ্যাডমিটেন্সের সমান দুই ভাগ। দুই ভাগ করে কোথায় দেবো? একটা হচ্ছে লোড প্রান্তে আর একটা হচ্ছে প্রেরণ প্রান্তে। তাহলে y1 is equal to y2 মান এক, কিন্তু সেটা কি মোট অ্যাডমিটেন্সের সমান দুই ভাগ। এটা হচ্ছে পায়ের প্রথম পরিবর্তন। এরপরে আসবে কিন্তু আমার ধারাবাহিকতা সমস্যা, যে কিভাবে হয়, যে ধারাবাহিকতাগুলো আমি তোমাদেরকে লিখে আয়ত্ত করার কথা বলেছিলাম। তো নাও স্টার্ট এমত অবস্থায় আমরা যদি আমাদের ধারাবাহিকতা সম্পূর্ণ করি তাহলে আমাদের প্রথম কাজ, আচ্ছা এখানে মানগুলো কি ছিল? রেজিস্ট্যান্সের মোট মান সম্ভবত 10 ওহম, এক্সেল ছিল 50 ওহম, অ্যাডমিটেন্স কি ছিল দেখো একটু, মোট মান, অ্যাডমিটেন্সের মোট মান মানে মোট লেন দিয়ে গুণ করার পর কিন্তু মোট মান 10 to the power -3 divided by 2 সমান 90। তাহলে এই মানটাকে যে ডিভাইডেড বাই 2, এই মানটাই হচ্ছে y2, এই মানটাই হচ্ছে আমার y1। বোঝা গেল কথাটা? টিতে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করিনি, টিতে ছিল কিন্তু একটাই। এই পদ্ধতি যদি তোমার ভুল হয়ে যায় বা না বোঝো তাহলে তো তুমি পরীক্ষার হলে পারবে না। এই জন্য অঙ্ক তো আমি বলেছিলাম বারবারই যে একাধিক অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, কিন্তু করতে হবে। একটা অঙ্ককে একবার প্রান্তিক, একবার টি, একবার পাই, তাহলে আর ওই অধ্যায়ের ক বিভাগের একটা অঙ্ক তো আসবেই, এর কোনো বিকল্প না, মানে 100% আসবে। এবং ক খ বিভাগের প্রশ্ন ওই চ্যাপ্টারের রিলেটেড কথাবার্তাগুলো নিয়ে ক খ বিভাগের প্রশ্ন হবে।
তাহলে গ বিভাগে যদি এটা আসে তাহলে আসার আলোকে আমরা যেন পদ্ধতিগুলো দিক বিবেচনা যেন ভুল না করি। যদি ভুল হয়ে যায় তাহলে আর পরীক্ষার হলে তুমি পারবে না। নাবিস্টাকের মতো অবস্থায় আমাদের প্রথম কাজ হচ্ছে 1 নম্বর আইআর বার করা, ইআর ডিভাইডেড বাই √3 ভিআর cos θ। এবং এখানে দেখো একবারে রেজাল্ট এসেছিল, মানগুলো বসায় দেখো একবারে একটা পোলার রেজাল্ট এসেছিল। একদম বলো, একটু জোরে বলো, মিনমিনি বলে না বোঝা যাবে না। 485.94 94 কোণ -25.84। এগুলোর ব্যাখ্যা কিন্তু আমি দিচ্ছি না, এ কোথা থেকে আসলো, কি বিষয়, এগুলো কিন্তু আমাদের পূর্বে আমি অনেকবার বলেছি যে এগুলো কিভাবে হয়। আচ্ছা, 2 নম্বর, হ্যাঁ এটা রেক্টিকুলার করে তো রাখবেই। 437.35 437.35 -211.80। 2 নম্বর হচ্ছে IC1। মানে IC1 কি করে হবে এটা খেয়াল করবা, তার আড়াআড়ি ভোল্টেজ কে ভিআর। কেন ভিআর হচ্ছে, এখানে কোনো ড্রপ অংশ নাই, তাহলে এই ভিআরটাই তার আড়াআড়ি ভোল্টেজ। ভিআরটাকে কিসে নিতে হবে সেখানে আমি একটু কথা বলেছিলাম মনে হয়, কিসে নিতে হবে, একক হচ্ছে ভোল্টেজ এবং ফেজে নিতে হবে। তাহলে আমাদের ছিল কত, 132,000 না? তাহলে 132,000 ভাগ √3 কোণ 0। y1 কত হবে, এই যে 10⁻³ কোণ 90। কি বুঝতে পারছো না কথা? এইটা ভাগ করে এর সাথে ইয়ে করে দেখো গুণ করে কত হয়। আর একজন ডাবলিকেশন করে দেখো, বলছি এইগুলো আবার রেজাল্ট ঠিক হচ্ছে কিনা আর একদম জাস্টিফিকেশন করো, না হলে রেজাল্টে কি রোল আসবে তখন তোমার একটা মনের ভেতরে খারাপ লাগবে যে কি রে অঙ্ক তো মিলল না। আর তুমি যদি ক্যালকুলেশনে ভুল করো আমার তো কিছু করার নাই। দেখো আয়ের লেখা ঠিক আছে কিনা, এই প্রান্তের কারেন্ট, এই কারেন্টটা কি হবে, এই কারেন্ট আর এই শাখার কারেন্টের ভেক্টরটার সামেশন, তাহলে হয়ে যাবে আয়ের। তাহলে সেটা কি আইআর এবং IC1 এর ভেক্টরের যোগফল, আমি তাই লিখেছি। এখন IC1 কত, 0 + 8.105, আইআর হচ্ছে 437.35 মাইনাস 211.80। দেখো এখানে একটা ক্যালকুলেশন -173.69। এবারে এটা পুরোটা নিয়ে যাও। অ্যাটেনশনটা কি ছিল আমাদের, যে কারেন্টের কোন সমূহ হবে বেশি মানের। আয়ন দেখেছো কারেন্টের কোনটা
বেশি মান আসছে, তার মানে আমি প্রাথমিক অবস্থায় ধারণা নিলাম আমার অঙ্ক ঠিক আছে। আয়ের পর এরপরে হচ্ছে জেড। জেড কি হবে? আর প্লাস জে অফ এক্স এর। আর হচ্ছে 10 প্লাস জে অফ এক্স এর হচ্ছে 50। দেখো রাশিদুল, ওয়ালাইকুম আসসালাম। ও ডেকোরেটর কত দিয়েছে কি? আচ্ছা আমি আসবো, আমি ক্লাসটা সেরে আসি, তারপর তোমাদের কথা বলছি। কত হয়? 50.99 হ্যাঁ 50.99 আচ্ছা 51 লিখলাম। আর অ্যাঙ্গেল হচ্ছে 78.69 6 এইবার কি আসবে? ভোল্টেজ ড্রপ, তাই না? হ্যাঁ ভোল্টেজ ড্রপ আইএল জেড। আইএল দিয়েছিলাম আমরা হচ্ছে 470.57, কোণ হচ্ছে -1.66, আর জেড হচ্ছে 51, কোণ হচ্ছে 78.69। এইগুলো ক্যালকুলেশন ঠিক আসছে তো? দেখেছো খেয়াল করে? দেখতে গুলো প্রমাণ খাতর যেন ভুল না হয়। 23999.07 কোণ 57.03 এবার এটাকে রেক্টেঙ্গুলার নিয়ে নাও। দেওয়া 20134.15 এবারে এটা ভোল্টেজের একক কি হবে? ফেজ ভোল্টেজ, এবং এককটা হচ্ছে ভোল্টেজ। এবার 6 নম্বর কি আসবে বলো? ভিএস। তাহলে ভিএস টা কি হবে? ভিএস টা কি হবে? ইয়ার 0 প্লাস ড্রপ। তাহলে ভিআর 0 হচ্ছে সেই পূর্বের নাই 132,000 ভাগ √3, এর কোণ 0, আর ড্রপ ভোল্টেজ হচ্ছে এই যে এটা যেটা আছে সেটাই 13060.28 প্লাস জে অফ 2013.4.15। এইটাকে ভাগ করে এর সাথে সরাসরি যোগ করে দাও, যেহেতু কোণ 0 এটা যোগ করা হয় 89270.51 89270.51 প্লাস জে অফ 2013.4.15। এবার এটাকে খোলারে নিয়ে যাও। কোণ 12.70 একক কি? ভোল্ট এবং ফেজে।
হ্যাঁ বলো বলো। আমি ক্লাস আছে সংক্ষেপে বলে। না এখন না, আমি ক্লাস থেকে বার হয়ে যাবো। এবারে এটা গুণ করো। ওটা কি হতে পারে না 158.50 এত কি কিসের? এটা কিন্তু লাইনে এই যে রুটটি দ্বারা গুণ করে দিয়েছি লাস্টে আমি, তাহলে ফেজটা কি হয়ে গেল? লাইনে। কারণ আমরা জবাবগুলোকে লাইনেই রাখবো এই উদ্দেশ্যে আমাদের প্রাপ্ত মানসমূহ যেগুলো অঙ্কে থাকে, বিশেষ করে ভোল্টেজের ক্ষেত্রে ইহা লাইনে, যার জন্য আমরা রেজাল্টটাও প্রকাশ করবো হচ্ছে কিসে? লাইনে। এরপরে হচ্ছে আমার IC2 6 পরে 7, তাই না? IC2 কি হবে, কিভাবে করব? BS কোণ into y হ্যাঁ, BS কোণ into y কোণ থিটা গুণিত Y2 কোণ 90। তাহলে BS কোণ থিটা কোনটা আসলো? BS কোণ theta 9 1 5 1.2.8 এই কোণ হচ্ছে 12.70। y2 পূর্বের মান 10 to the power -3 divided by 2 কিন্তু কোণ হচ্ছে 90। এবারে এটা করে যাও, কি আছে? ওইটা ভাগ করে ওর সাথে গুণ করে 90, আরে না 90 আর 102 45.756 কত আসলো? 455.756 বন্ধু ঠিক ঠিক করছো তো? হ্যাঁ, এবার দেখো 455 না, শুধু 45 সেটাই বলছি। এইবার এটা রেক্টেঙ্গুলার করে দাও। কি হবে? রেক্টেঙ্গুলারের স্বাভাবিক ধারণা, এই ছেলে কথা বলতে কেন টুকটুক করে দেখ, ওটা তো দেখি তুমি, ওটা বাইরে যাও, বাইরে। তুমি মনে করছো আমি কিছু বুঝি না, না যাবে না। ফাজিল টাইপের সাওয়াল কোথাটা এখানে তুমি কথা বলছো, বেড়ে দুজনের পাশে যাও, এই গো ফাজিল কোথাটা এখানে আমি উদ্যোগী মানতে এসছো নাকি? এখানে আমি ফালতু মানছি। কথা যদি বলার থাকে এখানে আসারই দরকার নেই, এটা তো অনলাইনের ক্লাস, আমি তো না আসলেও পারতাম, আমি তো ঘরে বসে বসে করতে পারি। তুমি বুঝতে বুঝতে আমার ঘোরার দিক দায় আছে। আমি কষ্ট করে এইগুলো দেখা তুমি ফুটফুট করে কথা বলছো, মনে কথা সার মনে বুঝতে পারছে না, লজ্জা করে না এগুলো। কি আসলে এটা? এইগুলো কত শিক্ষার বিষয়, এইগুলো বইতে পাওয়া যাবে না। যে আমার ভুল হচ্ছে কিনা, আমি কোন জায়গায় আমার অ্যাটেনশন ডেভেলপ করতে হবে, না হলে তো অঙ্ক হবে না। এটা বই দেখে দেখে অঙ্ক করার জিনিস, অত সহজ জীবনেও পারবে না যদি আমি একটা জায়গার তথ্য শুধু চেঞ্জ করে দিই। তুমি মনে করছো বইয়ের ওই অঙ্কটা এসছে, অত সহজ না। কত আসলো? -10.01 প্লাস 0 44.46 46। কি বুঝলাম এটা? এটাই যে ক্যালকুলেটর একটা সেটে ভাবতে যাবে পরীক্ষা, কিছু বিয়োগ বোধক নাম আসছে কেন? তাহলে আমি বলেছিলাম কোণ যদি 90 এর বেশি হয়, 90.01 হলো আমার কিন্তু মাইনাস হবে। আর শূন্য হবে কখন? অ্যাবসলিউটলি 90 ডিগ্রিতে যদি থাকে, 90 এর একদম 90, তাহলে প্রথম মানটা শূন্য আসবে। দেখো এখানে একটা কোণ যাবে, আমি লিখেছিলাম এইটা কোণ কত? 90, প্রথম মানটা 0। এটাও যদি একটা ছেলে জানা না থাকে কি রে 0 আসছে কেন রেজাল্ট, অর্থাৎ সে অঙ্কনিহিত ওই বিষয়টা জানে না যে শূন্য আসার কারণ কি। সে মনে করবে যে না আমার ক্যালকুলেটর মনে নষ্ট হয়ে গেছে। এ কত শুনেছি আমি পরীক্ষার হল থেকে, যে ক্যালকুলেটর মনে হয় নষ্ট হয়ে গেছে, আমার তো শূন্য আসছে।
ও আলোড়ন সৃষ্টি করে ফেলেছে, কিন্তু সে জানে না যে কোন যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে রেক্টাঙ্গুলার করলে প্রথম মানটা 0 আসবে। এটা আসবেই। CF এর মানটা হবে 44.46। এই তো 44, আচ্ছা হইলো। দেখ এগুলো একটু খেয়াল রাখবো যে এইগুলো আবার সঠিক না হলে কি হবে, ওই প্রাপ্ত রেজাল্টে যে গোলমাল হয়ে যাবে। এবার লাস্ট পজিশন IS IN প্লাস IC 2। এখন IL কত? ওই যে রেক্টাঙ্গুলার রাশিটা লিখবা 437.35 35 মাইনাস জে অফ এই দেখো কি বলি 173.69 173.69 প্লাস এটা মাইনাস 10.01 প্লাস জে অফ 44.4। এখন এটা রেক্টাঙ্গুলার করে লাস্টে পোলারের রেজাল্ট গুলো আমি আর অত লিখতে পারছি না, তোমরা খাতায় লেখো। এটা যোগফল করে নিয়ে লাস্টে পোলার রেজাল্টটা বলবো। আগে যোগ করে নিয়ে খাতায় লিখে রাখো, দিয়ে তারপরে লাস্টে পোলার রেজাল্টটা বলবো। হয়েছে? হ্যাঁ, পোলারের মানটা হচ্ছে 446.45 কোন মাইনাস 16.82। আমরা মোটামুটি বুঝে নিলাম যে অঙ্কটা মাপটা কি মোটামুটি সঠিক আছে। তাহলে জ্ঞাতব্য কি, ওই যে কারেন্টের কোণ আমার বেশি মানের এসেছে। আবার এটা ঠিক ভোল্টেজের কোণটা কিন্তু নিম্নমানের না। আচ্ছা এখানে একটু কথা বলি, নিম্নমান বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? সর্বোচ্চ 5 না হলে 10-এর নিচে থাকলে ভালো। খুব ভালো রেজাল্ট হচ্ছে 5-এর নিচে থাকা, কিন্তু এটা তো নাম হতে পারে। আবার অঙ্ক ভুল না, তাই বলি কি একটা অঙ্ক তুমি সবসময় ইয়ে করবা নাকি, কারেকশন করার চেষ্টা করবো, পরীক্ষার তো সম্ভব না। আমি এটা সম্ভাব্যর কথা বলছি। যেহেতু 12 এসছে, তার মানে আমি খুব স্যাটিসফ্যাকশন না, কিন্তু যে 12.7 তার মানে প্রায় 13, মানে 10 এক্সিড করে ফেলেছে। 10-এর নিচে থাকলে খুবই ভালো, আর একদম বেস্ট হচ্ছে যদি 5-এর নিচে থাকে। তাহলে সেই অঙ্কের আপনার জাস্টিফিকেশনের জন্য পুনরাবৃত্তি মানে দেখার দরকার নেই। এখন পরের যে অংশ সমূহ, আমার মূল কাজ শেষ হয়ে গেছে। কিন্তু কি মূল কাজ? ভিএস পেয়ে গেছি, আইএস পেয়ে গেছি, হলো তো? বোঝা গেছে? এখন গুরুত্বপূর্ণ একটি বিষয়, পাওয়ার ফ্যাক্টরের মানদণ্ড নিরূপণ। cos of theta s, cos vs এর কোণ প্লাস মাইনাস অফ is এর কোণ, এটা আমাদের স্ট্যান্ডার্ড রুল। সেটা নিশ্চিত হওয়ার জন্য আমি কি বলেছিলাম? কিছু না, খাতার ডান দিকে একটা দাগ দিয়ে দিবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ভিএস টা আগে আঁকাও। ভিএস কি বলা আছে? ওই যেন ভিএস ঘোরা ঠিক, এই যে এত কোণ হচ্ছে পজিটিভ 12.70। মান লেখার দরকার নেই, শুধু এই কোণটা তুমি খেয়াল করো, 12.70 হয়েছে। এবার আইএস কোণটা কি বিয়োগ করব? 16.8। এটা হচ্ছে আমার আইএস। এবার সিদ্ধান্ত তুমি নাও কি করতে হবে। দুইটি ভিএস এবং আইএস এর মধ্যবর্তী কোণ, তাই এখন কি করব? এই যে যোগ করতে হবে।
তাহলে আমি ওখানে বলেছিলাম ভিএস এর কোণ প্লাস মাইনাস অফ আইএস এর কোণ, তাহলে কি করতে হবে এটা কিন্তু তার চিত্র বলে দিচ্ছে যে আমরা বলেছিলাম যে আইএস যদি নেগেটিভ ফর্মে থাকে তাহলে যোগ করে ফেলবা, সেটাও একটা চালাকি, সে চালাকিটাও কিন্তু হচ্ছে, কিন্তু এর ভেতরেও একটু গলদ থেকে যায়। সেই গলদটা দূরীকরণের জন্য এই দুইটা বাহুর চিত্র আঁকানো কি খুব কঠিন কাজ? কত সময় যাবে এখানে? কোনো সময়ই যাবে না। আমি খাতার ডান দিকে একটা দাগ দিয়ে আমি নিশ্চিত হব যে আমি যোগ করবো না বিয়োগ করবো। এবং এইগুলো দেখানোর উদ্দেশ্য কি? দেখানোর উদ্দেশ্য হচ্ছে খাতার ওয়েট বেড়ে যাবে। ওই ছেলে যে বুঝে কাজ করে এটা এক্সামিনার নিশ্চিত বুঝবে। যদি ছেলের ভালো মন্দ এক্সামিনারের মাথায় ঢুকে যায় খাতা দেখতে দেখতে, তুমি যে লাভটা পাবা ছোটখাটো ভুল এক্সামিনার এমনি ইগনোর করে যাবে। মানে ও বুঝবে, মনের ভেতর কাজ করবে যে না এই ছেলেটা ভালো, হয়তো লিখতে যে ভুল টুল করি মার্জনের দৃষ্টি। আর যে খাতা দেখে দেখে পারে সে কিন্তু ও খাতা দেখলেও বোঝা যায় যে আগেরটাও যা ছিল এটাও তাই। ওর খাতার কোয়ালিটি নেই, ও দেখে দেখে মারা জিনিস, দেখে দেখে মারা জিনিস কোনো কোয়ালিটি পাওয়া যায়। যার জন্য এই কাজগুলো করতে হয়। তাহলে ভিএস এর কোণ কত আমাদের? 12.70 প্লাস 16.82। কত হলো? 0.870। এখন কি কোন ধরনের কি করে বলবো? ভোল্টেজের গায়ে হাত দিয়ে দেখবো কারেন্টটা যদি পিছিয়ে থাকে তাহলে বলবো না ল্যাগিং, কারেন্ট যদি আগিয়ে থাকে লিডিং। আমার এখানে আরেকটা বিষয় আছে, সবাই খেয়াল করো কথাগুলো কি বলছি। ইহা হচ্ছে ল্যাগিং, পেছনে থাকলেই ল্যাগিং। অনেক সময় আইএস এর যোগবোধক কোনও ল্যাগিং হয়, আইএস এর যোগবোধক কোনও ল্যাগিং হতে পারে। আমি যদি এই জায়গাটা না বুঝি তাহলে ভুল হয়ে যাবে। কেমন যোগবোধক কোণে ল্যাগিং হয়? যদি কোনো কারণে আইএস এর মানটা এই ধরনের হয়ে গেল, এখানে হয়তো আমার কোণ আমি পেলাম 10.something, মনে করছি, কিন্তু অনেক সময় অঙ্কের ওই ভ্যালুগুলোর মাধ্যমে এই ধরনের অবস্থা আসতে পারে। এখন কি করব আমি? এবার কি করব? চরিত্র এখানে কি হয়ে যাবে? মাইনাস হবে, কিন্তু কোন দিকে আছে? ল্যাগিং হলো, কিন্তু ওই যে বলেছিলাম কারেন্টের কোণ বিয়োগবোধক, কারেন্টের কোণ কি এখানে? যোগবোধক। যোগবোধক মানে কি উপরে হয়ে গেছে বিধায় ক্যারেক্টারিস্টিক্স ল্যাগিং আসলো, সত্য কথা। কিন্তু ওইটা যদি মনে রাখে তখন সে কি করে ফেলবে? এখানে যোগ করে ফেলবে না, কিন্তু হবে কি? বিয়োগ। কার থেকে বিয়োগ হবে? 12.70 মাইনাস 10.3, মাইনাস হচ্ছে এটা। এ যদি বাড়তে বাড়তে যদি এমন পজিশন ক্রিয়েট করে, এবার তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট এবার কিন্তু আগিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু আমি ক্যারেক্টারিস্টিক্সটা বলবো যে না ল্যাগিং নয়, এটা হচ্ছে আমার লিডিং। এবং তখন ভোল্টেজ থেকে কারেন্টের কোণে আর যোগ হবে না, হবে কি? বিয়োগ হয়ে যাবে। ওই যে দুইটা পার্থক্য, তোমরা কি বুঝতে পারছো? তো আসলে আমাদের তো এত বেশি প্র্যাকটিস করার সুযোগ হয় না, যার জন্য ভেতরে রহস্যময় কথাগুলো আমি উদ্ঘাটন করছি। তোমাদের করণীয়, আবারও বলছি, এইবার এই অঙ্কটার করার দরকার নেই। যে কোনো সালের একটা অঙ্ক তোমার যেটা জটিল মনে হয় সেই অঙ্কটা ধরে 3টা মেথডে ডেভেলপ করবা নিজে নিজেই। কথা কি বুঝতে পারছো? এবং এটা করবা না, করবাই, মানে আমি জোর দিয়ে বলছি। তাহলে পরীক্ষার হলে রে বাবা তুমি কখনোই এসে হঠাৎ করে এই অঙ্কের সাহস পাবে না মিলানো। এমনি দেখবা যে এত প্র্যাকটিসের পরও তোমার মনের ভেতরে কিন্তু একটা ভয় থাকবে যে
যে আগে ওই অঙ্কে যাবো না, আগে ওই অঙ্কে যাবো না, কারণ তো সময় নেবে বেশি। তারপরে ভুল ভ্রান্তি যদি হয়ে যায় আমার তো ঘাবড়ি ফেলবে। আবার এটাও ঠিক, এটা না করলে তো তুমি দূরে থাকতে পারছো না, কারণ এটা একটা নিশ্চিত অঙ্ক, এটা আসবেই পরীক্ষায়। আর কোনটা দেবে এটা তো আর আমি জানি না, সব তথ্যাদি তোমার কাছে নন, কিন্তু সময় এবং অ্যাটেনশন দুইটা এক জায়গায় না করলে যেহেতু তুমি এই অঙ্কের সমাধানটা দিতে পারবা না, যার জন্য তোমার প্র্যাকটিস অনেক করার পরও মনের ভেতরে ভয় লেগে থাকবে যে না, এই অঙ্ক আমি আগেই করবো না, এই অঙ্কটা করব এমন একটা সময়ে যাতে আমার অন্যান্য জবাব দিতে যে যেন আমি সময় সংক্ষেপ না হয় বা আমি যেন বিভ্রান্তিতে না পড়ি। তোমাদের ক্ষেত্রেও তাই, কিন্তু আগেই গ বিভাগের এই জাতীয় অঙ্ক সব কমন, আমি আগে এই অঙ্কটা করি না, এটা করবা না। আগে ক খ বিভাগের ছোটোখাটো যা থিওরি টিউরি আছে এগুলো একটু হাত চালিয়ে আগে শেষ করবা, তারপরে গ বিভাগ করবে। কথাটা বোঝা গেছে? এই ছিল আমাদের গ বিভাগের একটি নিশ্চিত জায়গা, হয় প্রান্তিক, নাহাই ঠিক, নাহাই পাই, এর যে সমাধানটা চাই সেই সমাধানটা দেওয়ার কথা বললাম। আজকে ফিনিশিং পর্যায়ে আমি আরেকটা জিনিস দেখায় এই অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ ক্লোজ করব, সেটা যেটা আমাদের করা হয়নি, সেটা হচ্ছে টি পদ্ধতির ভেক্টর চিত্রটি কেমন হয়। কেন এই ভেক্টর চিত্রগুলোর কথা বলছি, এইগুলো আবার এক্সামিনার জানতে চাই হবে, যে টি পদ্ধতির ভেক্টর চিত্র দেখাও বা পাই পদ্ধতির ভেক্টর চিত্র দেখাও, বা বলতে পারি কি প্রান্তিক ক্যাপাসিট্যান্স পদ্ধতির ভেক্টর চিত্র দেখাও। তাহলে দেখানো জিনিসগুলো আমার যেহেতু ওখানে আসবে, যার জন্য আমরা একটু প্র্যাকটিসে সেই বিষয়গুলোকে প্রাধান্য দিই। তো আমি এখন এই জায়গাটা মনে হয় না বোঝার, ধারাবাহিকতা না বোঝার মনে হয় কারণ আছে কিনা আমি বলতে পারবো না, নির্ভর করবে তোমার প্র্যাকটিসের মাধ্যমে। যে যত বেশি প্র্যাকটিস করবে তার ভেতরে প্রশ্নের উদয় হওয়ার সম্ভাবনা বেশি। তবে নির্দেশনা হচ্ছে এটাই, আন্দাজে বুঝিনি কোনো লাইন অতিক্রম করবে না, তাহলে তুমি কিন্তু বিপদে পড়বে। তোমার না বোঝার বিষয় আসা অত্যন্ত স্বাভাবিক, তুমি তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করে হোক বা যারা ভালো বুঝেছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আগে ওই জায়গা ক্লিয়ার করে তারপরে তুমি কিন্তু অন্যদিকে। তাহলে এখানে মনে হয় আর কোনো কথা নেই নাকি আছে? তাহলে আমি এটা মুছে দিলাম। আর ওই অ্যাসাইনমেন্ট আকারে বুঝলে কিছুই না, যা কাজ করছি না এইগুলো তুমি তো প্র্যাকটিস করছো, চকচকা ঝকঝকা জমা দিতে হবে না। একটা সিস্টেম রান করানোর জন্য চকচকা ঝকঝকা করে লিখে শেষ করার কোনো প্রয়োজন নাই, তুমি এমনি রাফলিই করো। তুমি যে কাজটা করছো না সেইটারই একটা করে কপি আমার কাছে জমা দিও, একটা টি পদ্ধতি, একটা পাই পদ্ধতি, একটা প্রান্তিক, আবার ভেক্টর চিত্রগুলো তুমি একটা প্র্যাকটিস করবে না, সেই প্র্যাকটিসেরই একটি অংশ আমার কাছে জমা দিও, যে যে ছেলেরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে কিনা তার যথার্থতা পাওয়ার জন্য, আর কিছুই না। কিন্তু সময় নষ্ট করে চকচকা ঝকঝকা করে জমা দিতে হবে এটা কিন্তু কোনো ইয়ে নাই। যে কোনো কাগজ, যে কোনো কিছু, শুধু তোমার রোল নম্বরটা খাতার উপরে থাকলেই হবে, আর কিছু না। আচ্ছা, আমরা ভেক্টর চিত্রে যাওয়ার আগে সার্কিট ডায়াগ্রামটা অবশ্যই ঠিক করে নেব।
এটা ছিল মনে হয় আমাদের সার্কিট চিত্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভেক্টর চিত্র আঁকানোর জন্য একটু সাহস নেবা, কোনো কঠিন না, কিন্তু কঠিন টেকনোলজি সেটাই যেটা আমি বুঝি। এবং এটা দেখো শুধু টেকনোলজি বলে কথা না, তুমি একটা গল্পের বই পড়ছো, যদি সেটা তুমি ভেতরে না ঢোকো, দেখো সেই গল্পের বই পড়ে তুমি বিকাশ করছো। তাহলে মনোযোগ ইন্টারেস্ট থাকবে তখনই যখন আমি বুঝবো। এই আলোকে এটা কঠিন কিছু না, শুধু বোঝার বিষয়টা খেয়াল করলে হবে। আমি আবারও পূর্বের ন্যায় x অক্ষ y অক্ষ ঠিক করে নিলাম। প্রথম কাজ, সবাই আগের পদ্ধতিটা আমি কিভাবে করছি মনোযোগের সাথে দেখো আগে, যে আমি কিভাবে কথা বলছি, কিভাবে দেখাচ্ছি, তুমি কিভাবে করবা, তোমাকে তো করতে হবে। সেই আলোকে x অক্ষ y অক্ষ আঁকানো হয়েছে। এইবার প্রথম আঁকাবো ভিআরকে। প্রথম আঁকাবো কাকে? ভিআরকে। এই ভেক্টর চিত্র মান বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে কোণ। ভিআরের মান যাহা হয় হোক, কোণ কত? 0। 0 কোণ আঁকাবো কি করে? 0 কোণ আমি আঁকালাম x অক্ষ বরাবর। এই যে আমি আঁকালাম, এইটা আমার প্রথম জিনিস। কারো কোনো সন্দেহ আছে যে x অক্ষ বরাবর কেন আঁকালাম? ভিআরের কোণ 0। এবার আয়ারের দেখো পোলার ফর্ম করে একটা মান পেয়েছিলে, একটা দিক পেয়েছিলে। কি দিক এসেছিল, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ কেন এসেছিল? তার কেন লাগে? ইন্ডাকটিভ টাইপ। তাহলে সেই অনুযায়ী আমি আয়ারের মান যাহাই হোক, এই যে আমার নেগেটিভ সেন্স, বুঝতে পারছো কথাটা? তাহলে পেছনে আঁকালাম কি কারণে? ওই কোণের মান নেগেটিভ থাকার কারণে, বা লোডটা ইন্ডাকটিভ টাইপ লোড, এই জন্য। বুঝা গেছে? এইবার ভোল্টেজ ড্রপ হবে কার জন্য? এর জন্য আর এর জন্য হবে তো। তাহলে এই ভিআর ভোল্টেজ আর এই দুইটা ড্রপ ভোল্টেজ যদি আমি ভেক্টরিক্যালি যোগ করি, তাহলে V1 পাবো। দেখো সূত্রে তাই লেখা আছে, V1 এর মানটা হচ্ছে VR এবং এই দুইটা ড্রপের ভেক্টর সামেশন। এটা আগের কথা, মানে গত দিনের অঙ্কের যে টি করেছিলাম সেখানকার কথা। চিত্র অনুযায়ী এই দুইটা ড্রপ চিত্র আমার আঁকাইতে হবে, না হলে আমি V1 পাবো না। তাহলে কি করে করবো? আমার তো এই দুইটা লাইন আঁকানো হয়েছে। এইবার দেখো এর ভেতর দিকে যাচ্ছে, এর ভেতর দিকে যাচ্ছে। কেন আয়ার দুইটার ভেতরে যাচ্ছে? যেহেতু সিরিজ কারেন্ট একই থাকে, যার জন্য এর ভেতর দিয়েও আয়ার, এর ভেতর দিয়ে আয়ার। এই আয়ার এবং বাধা গুণ করলে এখানে কি তৈরি হবে? একটা ভোল্টেজ তৈরি হবে, হবে তো? আবার এই আয়ার, এই x1 এর ভেতর দিকেও একটা ভোল্টেজ তৈরি হবে, হবে কিনা? তাহলে এখন যদি আমি V1 কে আঁকাতে চাই, কথা কিন্তু খেয়াল করো, কাকে আঁকাবো আমি? V1 কে। তাহলে V1 এবং আয়ার এই দুইটার মধ্যবর্তী রৈখিক চিত্রের ব্যবধান কেমন হবে? একই দিকে 0 ডিগ্রি বা প্যারালাল লাইন আঁকানোর ক্ষেত্রে 0 ডিগ্রি প্যারালাল লাইন একই দিকে, তিনটার ভাবত্ব এক। তাহলে V1 আঁকাবো আইআর এর প্যারালাল একই দিকে 0 ডিগ্রি। তাহলে তিনটা ভাবধারা যদি আমি একত্রে করি, তাহলে লাইনটা দেখো বুঝে কথা বললো, কিন্তু V1 যেমন আঁকালাম এইটা কি বোঝা গেল? V1 এমন অর্থটা দেখো, দেখতে চিত্র কেমন মনে হচ্ছে? আইআর এর প্যারালাল না? তুমি যখন পরীক্ষার খাতায় করবা, এক্সামিনার কিন্তু দুইটা জিনিস খুব ভুল ভ্রান্তি হয়েছে কিনা যেটা নজরে ফেলাবে, সেটা হচ্ছে প্যারালাল লাইন
আর 90 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এই দুইটা কিন্তু নজরে দেখলে তুমিও বুঝতে পারবা যে তোমার চিত্রটা হয়েছে। অনেক ছেলে করে কি ওই কোনোভাবে এটাকে এমন একটা লাইন তৈরি করে যে বিমানটাকে এইভাবে টেনেছে, এর প্যারালাল এটাকে হলো। তাহলে তোমার নজরেও যেমন ভুল, ওই এক্সামিনের নজরেও একই ভুল। তাহলে আমরা এগুলো সেট স্কয়ারের মাধ্যমে সুন্দর করে এর প্যারালাল এটা টানলাম, সেটা এক্সামিনারকে দেখাই। বোঝা যাচ্ছে? এইবার আসা যাক এখানে ভিটু। ভিটু কি হবে? আয়ার যেদিকে আছে আয়ার থেকে 90 ডিগ্রি আগিয়ে ভিটু। নাকি কথা ভুল বললাম? কথা কিন্তু উল্টাই দিলাম। আমরা বরাবর বলেছি ভোল্টেজ থেকে কারেন্ট পিছায়ে যে কথা, কারেন্ট থেকে ভোল্টেজ আগিয়ে একই কথা। এটা আয়ারের লাইন, আমি কিন্তু বলি এটাই আয়ারের লাইন, কোনো অসুবিধা আছে নাকি? কারণ একই দিক, প্যারালাল লাইন, উভয় সমান। তাহলে এখন ভিটু কি হবে? দেখো এবার খেয়াল করো, ভিটু কোন দিকে যে মাথা খাড়া করলো, ওই ভিওয়ানটাই কিন্তু আয়ারের লাইন। এইটা আগে দেখো মনের ভেতর কোনো খটকা আছে কিনা। যাহাই আয়ার তাহাই ভিওয়ান, কারণ দুইটার মুখ একই দিকে, দুইটা প্যারালাল লাইন, যার জন্য এদের ভেতর কোনো কোণ নেই। এইবার ভিটুটা হবে আয়ার থেকে 90 ডিগ্রি কৌণিক ব্যবধান আগিয়ে, যার জন্য উপরের দিকে দিয়েছি আমি। কারণ আমার এইটা যে আয়ারের লাইন, তাহলে ভিটুটা আমি আঁকাবো এর থেকে 90 ডিগ্রি আগে। এইবার এই দুইটা বাহুর যদি আমি ভেক্টর যোগ করি তাহলে পাবো কিন্তু ড্রপ ভোল্টেজ। V1 এবং V2 মিলে কিন্তু এটা ড্রপ ভোল্টেজ। দেখো ড্রপ ভোল্টেজ আমার বার করা আছে আয়ার Z2। এই ধরনের তোমরা পূর্বের খাতা দেখো, ওখানে একটা ড্রপ ভোল্টেজ বার করা আছে। এইবার দেখো VR, এই দুইটা ড্রপ ভোল্টেজ ইজ ইকুয়াল টু নিশ্চয় V1। তাহলে সার্কিট তাই বলছে। ভেক্টর চিত্র কি হচ্ছে? এটা VR এর লাইন, এই ডটেড লাইনটা হচ্ছে A এবং A ভেক্টর যোগফল। তাহলে VR ভেক্টর সামেশন অফ ড্রপ এই হচ্ছে সেই V1 এর ফর্ম। এটা দেখো V1 পড়ো তুমি, দেখো এই কথাই বলবো। V1টা কোন বাহু সমন্বয়? VR যোগ ডট 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 মানে কি? ড্রপ। কার ড্রপ? V1 এবং V2 যোগফল, সেটা তো এই লাইন। তাই VR প্লাস ড্রপ ভোল্টেজ ইজ ইকুয়াল টু V1। ক্লিয়ার হয়েছে কথা? হ্যাঁ, অশোক বাবু আসছে, আমি একটু ক্লাসে আছি তো আসছি আমি। ক্লিয়ার হয়েছে V1? এবং দেখো V1 এর একটা কোণ পেয়েছিলে তুমি, অঙ্কটার দিকে গেল যে V1 এর একটা কোণ ছিল, সেই কোণটাই হচ্ছে। বোঝা গেছে না? এইবার আইসি কিভাবে আঁকাবো? আইসি দ্বারা ভোল্টেজ কে V1, সেটা আঁকানো আছে। এবার আইসি V1 থেকে কি অবস্থায় থাকবে? কি করে বললাম? ওই যে আইসি ওয়ানের সূত্রটা খেয়াল করো, y কোণ 90 ডিগ্রি লেখা আছে। দেখো কি লেখা আছে কিনা? তাহলে তার অর্থটা কি? হ্যাঁ, শুধু আগাবো না, এই যে লেখাটা কি? চার্জিং কারেন্ট। চার্জিং কারেন্ট মুখ দিয়ে বললেই তুমি মনে রাখবে উপাদান শুধু ক্যাপাসিট্যান্স, ও যে ভোল্টেজে কারেন্টটা প্রবাহিত হবে ওই কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভোল্টেজ থেকে 90 ডিগ্রি আগিয়ে থাকা। যদি কোনো কারেন্ট ভোল্টেজ থেকে 90 ডিগ্রি অ্যাবসলিউটলি 90 ডিগ্রি আগিয়ে থাকে, ওই কারেন্টটার নামই হচ্ছে চার্জিং কারেন্ট। আর যদি শুধুমাত্র আগিয়ে থাকে কোনো কোণে, ওটা চার্জিং কারেন্ট না, ওটা লোড কারেন্ট বলতে পারবো আমরা, বা কোনো লিডিং কারেন্ট। এই জাতীয় ছাড়া কিছু। তাহলে আইসি আমি আঁকাবো কি করে? V1 আঁকানো আছে, V1 থেকে
বোঝা গেছে? তার থেকে আগে থাকলো আইসিটা দেখো কি ইন্ডিকেট করছে, V1 থেকে 90 ডিগ্রি আগে, এবং আসলেই তো তাই। আমরা যখন আইসি লিখেছিলাম আইসি ইজ ইকুয়াল টু V1 কোণ থিটা, তারপরে কি y কোণ 90 ডিগ্রি। তাহলে এ আর একটু দেখাই দিন, আইসি ইজ ইকুয়াল টু V1 কোণ থিটা গুণিত y কোণ 90 না। তাহলে V1 কোণ থিটা, থিটা তো একটা আসছে, ধরো 2 বা 3, আমি একটা বোঝানোর জন্য 2.3 দিলাম। তাহলে y কোণ 90 মান যাই হোক, এখন এই দুইটা যোগ হয়, তাহলে 90 আর 2 কত? 92। তাহলে আমার এটা 90 আর আমার তার সাথে যদি এই কোণটুকু যোগ করে দিই, তাহলে এখান থেকে এটা কত সেটা পেয়ে যাবে। বুঝা গেছে? তাহলে সে 92 সামথিং হয়ে যাচ্ছে না? ক্লিয়ার হচ্ছে কথাটা নাকি ক্লিয়ার হয়নি এখনো? 90 ডিগ্রি তো ক্লিয়ার হয়েছে। 90 ডিগ্রি কি গিয়ার থেকে 90 ডিগ্রি? তার থেকে V1 থেকে কি গিয়ার থেকে কত তাহলে? এই যে 90 এর সাথে যদি আমি এই কোণটুকু যোগ করে দিই, তাহলে গিয়ার থেকে কত সেটা পেয়ে গেলাম। বুঝা গেল কথা? এইবার আসা যাক আইএস। আইএস কি বলছে? আইআর এবং আইসি এর ভেক্টর যোগফল হচ্ছে আইএস। এটা আমাদের গাণিতিকভাবে লিখেছি, চিত্রে কি করে দেখাবো ভেক্টর। তো আমরা কি বলেছিলাম? আইসি এবং আইআর আমার আছে, এই দুইটা হচ্ছে সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহু। এই দুইটা সন্নিহিত বাহু নিয়ে একটা সামুদ্রিক আঁকাতে হবে। সামুদ্রিক আঁকানোর পর যে কর্ণটা আসবে না, সেই কর্ণটাই হবে ফিজিক্সের ভাষা যার নাম লব্ধি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ওই দুই বাহু ভেক্টর যোগফল। এটাই হচ্ছে দুই বাহু ভেক্টর যোগফল। তাহলে আমি এখানে সামুদ্রিক আঁকাতেও পারি, না কেউ কিন্তু ভেক্টর যোগফল দেখাতে পারবো। নিয়মটা কি? আইআর এর শেষ মাত্রায় খেয়াল করো কথা, আইসি প্যারালাল সমীকরণ। আইআর এর শেষ মাত্রায় আইসি প্যারালাল টানলাম। খুব খেয়াল কিন্তু অন্য কোনো ভাবে না, দেখো রেখাটা কাজ করে আঁকানো আছে। কারণ কি? আইসি প্যারালাল টানতে হবে আইআর এর শেষ মাথায়, না হলে কর্ণ তৈরি করা যাবে না। মরা ডিম বলছে, কিচ্ছু বলতে লাগে বলছো না। আমি যদি এই দুইটা বাহুকে নিয়ে বলি যে একটা সামুদ্রিক আঁকা, কি করে সামুদ্রিক আঁকাইতে হয়? এই বাহুর উপরে যে কোনো বিন্দুতে এই বাহু প্যারালাল টানবো, আর এই বাহুটার উপরে এই বাহু প্যারালাল যে কোনো বিন্দুতে টানবো। টেনে যেখানে মিলিত হয়ে যাবে না, ওই বিন্দুটাই হবে কর্ণ নির্ণয়ের বিন্দু। দেখো সামুদ্রিক আঁকাও নেই তোমরা তো, যেটা আঁকিয়েছো সেটা হচ্ছে মূল থিম। এখন আসছে বাস্তবতা, যে এই ধরনের লাইনের আবার প্যারালাল কি করে টানবো। এর শেষ মাথায় কি করেছি? এর প্যারালাল টানছি। আর এর শেষ মাথায় কি করব? আইআর এর প্যারালাল টানবো। যদি আমি টানতাম তাহলে ওখানে কি একটা সামুদ্রিক ডেভেলপ হতো না? হওয়ার পর কর্ণটা আমি টানতাম, সেই কর্ণটা একটা টানছে এই জায়গায় কর্ণটা। কর্ণটা কি নির্দেশ করতো? লব্ধি। লব্ধি কথাটা হচ্ছে ফিজিক্সের ভাষা। বুঝলাম কি? ওই দুইটা সন্নিহিত বাহু ভেক্টর যোগফল। তাহলে এখন এই বাহুটার নাম হলো কি আমার আইএস। এবং দেখো এই হচ্ছে সামগ্রিক কথা এই টি পদ্ধতির ক্ষেত্রে। এখন কি করতে হবে? বাসায় যে এই জিনিসটা পুনরাবৃত্তি ঘটাবে, নিজেই পেন্সিল দিয়ে আঁকাও। তুমি একটু সাহস নিয়ে আঁকাও, এটা খুব জটিল বিষয় কিন্তু কিছুই না। কিন্তু আমরা দূরে থাকি কি, যে না বোঝার কারণে এই জায়গা থেকে দূরে থাকি। এই ধরনের চিত্রের অবস্থান আজ থেকে শুরু হয়নি, সার্কিট থেকে কিন্তু শুরু হয়েছে। ওখানে যদি তুমি ভালো করে আয়ত্ত করতে, আজকে দেখতে জায়গাগুলো তোমার কাছে জটিল কিছুই মনে হয়। এসি মেশিন 1 ট্রান্সফরমারের যে প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং আছে,
তারপরে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন করেছো না? 3 রকমের লোডের ক্ষেত্রে ইন্ডাকটিভ লোডের কী ধরনের ভোল্টেজ রেগুলেশনের চিত্র হয়, ক্যাপাসিটিভ লোডের কেমন হবে, রেজিস্টিভ লোডের কেমন হবে, চিত্র দিয়ে জ্যামিতিক ক্যালকুলেশন আছে না কিছু? তো যে ক্যালকুলেশনগুলো ওখানে আছে ওটা বাচ্চা ক্যালকুলেশন, এটা হচ্ছে বড় ভাইয়ের ক্যালকুলেশন, যেগুলো আমি দেখাবো একই ক্যালকুলেশন, কিন্তু অবস্থা ভেদে পরিবর্তন। তাহলে তোমাদের করণীয় কি আসছে? পাই পদ্ধতির যে অঙ্কটা করেছি সেই অঙ্কটা আবার নিজে করা। দ্বিতীয় কাজটা কি? কি পদ্ধতির ভেক্টর চিত্র। তৃতীয় কাজ আমি বলছি, বইয়ের যে অঙ্কটা ভালো লাগে তোমার, যে কোনো জায়গা আমি বলে দিলাম, ওরা কি করছে এগুলো কিন্তু তুমি দেখবা না, তুমি অঙ্কটা এবার নিজে করো। ওদের সাথে কি মিলাবে? রেজাল্ট। রেজাল্ট মিলিয়ে পার্থক্য দেখা গেল। পার্থক্যের অবস্থান হচ্ছে বই যেটা করেছে সেটাই কি ঠিক কিনা তা জানি না, আগে তুমি দেখে নেবা যে কি রে বইয়ের সাথে তো মিলল না আমার, তাহলে পারে গোলমাল কি হলো। তুমি আগে তোমারটা দেখো, তুমি বারবার দেখলে যে ঘোরান্টে আমি তো কোনো ভুল ধরতে পারছি না, তাহলে দেখো বই কোনো জায়গায় ওই তোমার মতো এরকম রেক্টিকুলার পোলার লিখতে যে টাইপ করেছে না, সে টাইপিংয়ে গোলমাল করে ফেলেছে, দিয়ে বইটা পাল্টা। এই জন্য বই ফলো করে আমি শুধু রেজাল্টটাকে জাস্টিফিকেশন করব, সেখানে যদি মিলে গেল ভালো, যদি না মেলে খুব ঘাটানোর কিছু নাই। তবে তার আগে তুমি দেখবা যে তোমার যেটা করণীয় সেটা সঠিক আছে কি না, এটা নিশ্চিত হবে আগে। আর অবশ্যই আমি বলছি এই অধ্যায় ভিত্তিক আলোচনার অঙ্ক ভেক্টর চিত্র অবশ্যই প্র্যাকটিসে রাখবে, এর কোনো বিকল্প নাই। হয়নি তোমরা যদি করে থাকো পরীক্ষায় নিশ্চিতের বিপদে পড়বে, হয় বিপদে পড়বে, না হয় তোমাকে বাদ দিয়ে যেতে হবে যে না ওই অঙ্ক আমি পারবো না। তাহলে বিপদে পড়ার কোনো কিছু নাই, আমি অঙ্কই করবো না তো বিপদে পড়বো সেটা দেখা যাবে। ও সরি, ও এখনো তো শেষ হয়নি নাই। আচ্ছা ঠিক আছে, হোক, অসুবিধা নেই, আসি। এবার কোথা থেকে কি করবো? এবার কি করবো আমি শুধু ছোট্ট করে বলে যাই, এর পরের অংশটা দেখাচ্ছি, খেয়াল করো। আইএস হয়ে গেছে, ওই যে বললাম জিজ্ঞাসা না করে আমি চলেই যাচ্ছিলাম আরেকটু। আইএস তাহলে এখানকার V1 যোগ এই ড্রপ, তাহলে ইকুয়াল টু VS। এখানে যে কথাটা দেখো এখানে সেই কথাটাই আছে, VR যোগ ড্রপ, এটা V1 যোগ ড্রপ VS। তাহলে এখান থেকে এই ধরনের যে চিত্রটা দেখতাম, এর পরে ঠিক এই ধরনের আরেকটা হবে, ঠিক ওর পরে যদি হতে হয় তাহলে আমি তুমি তো ভালো কথা ধরেছো কিন্তু আমার তো খেয়ালই নাই। এখন ছোট কি করে করবো এটা তো বোঝানো শেষ। আচ্ছা আইএস এর ভেতর দিয়ে যদি যায়, নাম দিলাম মনে করো 3, আর এইটার নাম দিলাম হয়তো V4। V3 কি হবে? আইএস আর V3 কেমন হবে? প্যারালাল। আইএস এর লাইন তোমার আঁকানো আছে, তাহলে V3 কি হবে? ওর প্যারালাল। ছোট্ট করে আঁকালাম কিন্তু ওই যে জায়গা না থাকার কারণে হয়েছে। এবার আইএস আর যখন XL2 এর মধ্যে দিয়ে যাচ্ছে তখন সৃষ্টি করছে কি VR। তাহলে VR আর আইএস কি দাঁড়াবে? আইএস থেকে 90 ডিগ্রি আগিয়ে, তাহলে এই V3 মানে কি বিহাই আইএস, এর থেকে 90 ডিগ্রি আগিয়ে গেলাম, এটা হচ্ছে কি আমার 90 ডিগ্রি, নাম কি V4 হয়েছে। তাহলে এখন দেখো এই দুইটা পাতা যদি আমি ভেক্টর যোগ করি তাহলে ড্রপ ভোল্টেজ হয়ে যাবে, ড্রপ। এইবার দেখো তুমি এই বড় বাহুটা হাত দাও, আমি ধরেছিলাম এই ব্যাপারটা এটা V1 যোগ ড্রপ ভোল্টেজ ইজ ইকুয়াল টু
V1 যোগ ড্রপ ভোল্টেজ মানে এই দুইটা ভোল্টেজের ভেক্টর সামেশন ইজ ইকুয়াল টু, বোঝা গেছে কথা? তাহলে এখানে কিন্তু আমি মানে এই যে শেখার তো শেষ নাই, যার জন্য দেখো তুমি যে যদি প্র্যাকটিস করো খাতার কোন প্রান্ত থেকে আঁকানো শুরু করবো তোমার নিজের বুদ্ধিতে তুমি বার করে ফেলবা। অনেক আমরা করি কি খাতার মাঝখান দিয়ে আঁকানো শুরু করি, নেভার, এটা না। আর মার্জিন খুব প্রয়োজনীয় না, কিন্তু এমত অবস্থায় ওই যে মার্জিন দিয়ে খাতার অনেক অংশ আমরা নষ্ট করে ফেলি না, এটা দরকার নেই। এই সাবজেক্টের এই মতো অবস্থায় সবসময় লেফট সাইডকে চাপিয়ে কাজ করবা, সে ভেক্টর চিত্র হোক, অঙ্ক হোক আর যাই হোক, লেফট সাইডকে চাপ দিয়ে কথা বলছো। রাইট সাইডকে একটু বেশি গ্যাপ রাখবে, কারণ রাইট সাইডে তোমার অনেক জিনিস লেফট সাইডে কোনটা নিয়ে আসছো সেটাকে দেখানোর জন্য প্রয়োজন হয়ে যাবে, এই জন্য রাইট সাইডকে গ্যাপ দেবে। তাহলে এটা করি কি আমরা মার্জিন আগে মার্জিন দিলেও একটু ছোট করে দিও আর কি, হয়তো 1/2 ইঞ্চি সাইজ বা 1.5 ইঞ্চি সাইজের দিও। কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে খাতা অর্ধেক অংশ মার্জিন দিয়ে সেরে ফেলেছে, ওপরে এতখানি নিচ পাশে আর লেখার জায়গা পায় না, গাদাখানি লুটশিট দিয়ে খাতার ভলিউম করে ফেলেছে অনেক বেশি, ওটা দরকার নেই। তাহলে এই কাজটা তোমরা সম্পূর্ণ করো। যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আমরা এই আগানোর ভেতর থেকেই আলোচনার মাধ্যমে আবার তোমার ত্রুটিগুলোকে দূর করে দেবো। আগামী দিন আমরা আসবো, আর ট্রান্সমিশন লাইনে থাকবো না, চলে যাবো ডিস্ট্রিবিউশন লাইনে। তো আগে এইগুলো তোমরা সব সম্পূর্ণ করে ফেলো, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ডিস্ট্রিবিউশন লাইনে